ওকে। আচ্ছা, ৬টা বেজে গেছে। এ সেকশনে যদি আপনাদের সাথে আমি অলরেডি জানিয়েছি সিআরকে সবাইকে জয়েন হতে বলার জন্য। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমাদের হচ্ছে আজকে আহ ঈদের পরে প্রথম ক্লাস। আপনাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল, আমি ছুটিতে ছিলাম যার কারণে নিতে পারিনি। তো এই জন্য আজ মেকআপ ক্লাসটা আমি আজকে নিচ্ছি, যেহেতু আগামীকাল ফ্রাইডে এবং আগামীকাল যেহেতু আমাদেরকে আহ মানে এক্সপেরিমেন্ট করতে হবে, তার আগে ডেমো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো গতদিন আপনারা দুইটা এক্সপেরিমেন্ট করেছিলেন ঈদের আগে, আর আগামীকালকে আপনারা দুইটা এক্সপেরিমেন্ট করবেন। একটা হচ্ছে ফাইননেস এবং আরেকটা হচ্ছে সিভ অ্যানালাইসিস। সিভ অ্যানালাইসিস এবং ফাইননেস দুইটাই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেশনালের খুবই গুরুত্বপূর্ণ দুইটা এক্সপেরিমেন্ট। তো আমরা ডেমো ক্লাসটা আগে দেখবো, কিভাবে কি থিওরি, অবজেক্টিভ কি, স্কোপ কি এবং ক্যালকুলেশন গুলো আমরা আজকে দেখবো, এবং আগামীকাল আমরা দুইটা এক্সপেরিমেন্ট করব। নর্মালি আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা এক্সপেরিমেন্ট, সরি মানে এই ল্যাবটাতে আমাদের দুইটা করে এক্সপেরিমেন্ট করতে হবে, কারণ যেহেতু আমাদের সময় কম কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট বেশি, এবং সপ্তাহ আমাদের উইক ওয়াইজ কম থাকে, যার কারণে একদিনে দুটো এক্সপেরিমেন্ট করতে হয়। যার কারণে ডেমো ক্লাসটা আমরা কিন্তু অফলাইনে দিতে পারি না, সুযোগ থাকে না। ঠিক আছে। আচ্ছা, একজন হ্যান্ড রেইজ করেছেন, সম্ভবত কিছু কি বলবেন, নাকি ভুলে হ্যান্ড রেইজ হয়ে গেছে? ম্যাম, আমাদের তো যে গ্রাফ গুলো একটু দেখাই দেওয়ার কথা ছিল। হ্যাঁ, গ্রাফ নিয়ে আমি আলোচনা করব আজকে। আর বি সেকশনের থেকে দুই তিনজন এসেছিলেন আমার কাছে, ওদের কিন্তু গ্রাফ নিয়ে সমস্যা নাই। ওদের কিন্তু গ্রাফ হয়েছিল, এবং ওরা কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেভাবে আমি বুঝাই দিচ্ছিলাম গতদিন, ওরা ওভাবেই করছিল। ওদের জাস্ট এক্সিসটা হচ্ছে মানে চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু গ্রাফের যে শেপটা, ওই শেপটা কিন্তু ঠিক ছিল। ওখানে জাস্ট একটু চেঞ্জেস ছিল, সেটা কিন্তু কয়েকজন স্টুডেন্ট আমার কাছে এসেছিল বি সেকশনের, ওদেরকে আমি বুঝাই দিছিলাম। হোপফুলি যারা এসেছিলেন তারা, আমি এক্সপেক্ট করবো যে বাকিদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা নতুন টপিক দেখবো, এক্সপেরিমেন্ট 6 এবং এক্সপেরিমেন্ট হচ্ছে 4। আমি আগে স্ক্রিনটা একটু শেয়ার দেই। আচ্ছা, হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা প্রথমে আজকে দেখবো এক্সপেরিমেন্ট 4, এবং তারপর এক্সপেরিমেন্ট 6, এবং তারপরে হচ্ছে আমরা ওই গ্রাফ নিয়ে আলোচনা করবো। টেনশনের কারণ নাই। আচ্ছা, তো প্রথমে এক্সপেরিমেন্ট 4টা হচ্ছে ফাইননেস টেস্ট অফ সিমেন্ট বাই সিভ অ্যানালাইসিস মেথড। মানে সিমেন্টের ফাইননেস টেস্ট আমরা করে থাকি সিভ অ্যানালাইসিস মেথডে। এই এক্সপেরিমেন্টে ফাইননেস বলতে বোঝানো হয় সূক্ষ্মতা। সিমেন্টের যে পার্টিকল গুলো থাকে সেটা কতটুকু সূক্ষ্ম এবং টোটালি মানে খুব সুন্দরভাবে গ্রাইন্ডিং হয়েছে কিনা, সেটা হচ্ছে এই টেস্টের মাধ্যমে জানা যায়। তো এখানে লেখা আছে, দিস এক্সপেরিমেন্ট ইজ ক্যারিড আউট টু চেক দ্য প্রপার গ্রাইন্ডিং অফ সিমেন্ট। গ্রাইন্ডিং মানে হচ্ছে গিয়ে আহ মেন কথা হচ্ছে একদম মিহি করে ফেলা সিমেন্টটাকে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা নির্ণয় করা হয়, এবং এটার মাধ্যমে আমরা কোনো একটা সিমেন্টের কোয়ালিটি চেক করতে পারি। কোনো একটা সিমেন্ট কনস্ট্রাকশনের জন্য গুড, সেটা কি হচ্ছে এলিজিবল কিনা, সেটা আমরা জানতে পারি। ঠিক আছে। ওকে। সো দ্য অ্যাবিলিটি টু প্রোভাইড the strength of a certain type of cement is checked by finding the fineness of that cement। মানে কোনো একটা সিমেন্ট সার্টেন স্ট্রেংথ দিবে কিনা, সেটা তার ফাইননেস থেকে নির্ধারণ করা হয়। নর্মালি ফাইননেস অফ সিমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য রেট অফ হাইড্রেশন। হাইড্রেশন বলতে বোঝানো হয় পানির সাথে সিমেন্টের যে বিক্রিয়া, সেটা কতটুকু ভালোভাবে হবে, সেটা কিন্তু ফাইননেস এর মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে। ওকে। এবং এটার পদ্ধতিটা কি, সেটা তো আমরা সরাসরি ল্যাবে দেখতে পারবো, বাট আমরা হচ্ছে আগে বেসিকটা সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নিই। So when cement is mixed with water, a thin layer is formed around the particle. সিমেন্টের যেই যে ছোট ছোট পার্টিকেল, এটা যখন ওয়াটারের সাথে মিক্স হয়, তখন এটার চারপাশটা হচ্ছে গিয়ে ওয়াটার দিয়ে ওয়েট হয়ে যায়, এবং যত মিহি হবে কোনো একটা সিমেন্ট পার্টিকেল, এটার হাইড্রেশন ক্ষমতা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে বা তত বেশি বেড়ে যাবে। ঠিক আছে। ওকে। এখন সিমেন্টের স্ট্রেংথের ক্ষেত্রে কিছু পিরিয়ড আছে, এজ পিরিয়ড। সেটা কি, একটা হচ্ছে 3 মাস, 6 মাস এবং 12 মাস। 3 মাসের ক্ষেত্রে সিমেন্টের স্ট্রেংথ হচ্ছে 20 থেকে 30%। 6 মাসের ক্ষেত্রে 30 থেকে 40%, এবং 12 মাসের ক্ষেত্রে 40 থেকে 50%। এটা বোঝানো হয়ে থাকে যে সিমেন্ট
আপনি যদি কোনো একটা কনস্ট্রাকশন করেন, সেক্ষেত্রে 3 মাসের পর হচ্ছে সেই কনস্ট্রাকশনে 20 থেকে 30% স্ট্রেংথ গেইন হবে। মানে সময় যত বাড়বে ধীরে ধীরে স্ট্রেংথ কিন্তু তত বেশি বৃদ্ধি পেতে থাকবে, এবং 12 মাস বা 1 বছর পরে কিন্তু টোটাল যে স্ট্রেংথ পাওয়ার কথা তার থেকে 40 থেকে 50% হচ্ছে গিয়ে স্ট্রেংথ সেই স্ট্রাকচারটা গেইন করে ফেলবে, এবং এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং সেটা বছরের পর বছর অনেক বহু বছর ধরে সেই স্ট্রেংথ আস্তে আস্তে বাড়তে থাকে। মানে 100% হতে হতে প্রায় দেখা যায় যে কয়েকশো মানে বছর হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখা যায় 70-80 বছর আপনার ওয়েট করা লাগতে পারে। ঠিক আছে, সো নর্মালি 1 বছরটাই আমরা হিসাব করে থাকি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 50% স্ট্রেংথ গেইন হয়ে থাকে। আচ্ছা, এখন এই এক্সপেরিমেন্টের স্কোপটা কি? আচ্ছা, স্কোপটা হচ্ছে অ্যাসেসিং সিমেন্ট কোয়ালিটি। কোন একটা সিমেন্ট কনস্ট্রাকশন কাজের জন্য গুড নাকি ব্যাড সেটা আপনি ধারণা পেতে পারবেন। হাইড্রেশন যদি বেশি হয় তার মানে সিমেন্টের কোয়ালিটিটা গুড। তারপরে ইনফ্লুয়েন্স অফ সেটিং স্ট্রেংথ অ্যান্ড সেটিং টাইম। সেটিং টাইম, ইনিশিয়াল এবং ফাইনাল সেটিং আমরা গত ক্লাসে হচ্ছে এক্সপেরিমেন্ট করেছি, তো সেটা নিয়েও সবার টুকটাক ধারণা আছে। মেইন কথা হচ্ছে সেটিং টাইমটা কি অনেক বেশি দ্রুত হবে, সিমেন্ট পেস্টটা অনেক বেশি দ্রুত সেট হয়ে যাবে, নাকি এটা অনেক বেশি টাইম লাগবে, এটার কি স্ট্রেংথ গেইন করতে বেশি সময় লাগবে কিনা, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। 3 নম্বরটা হচ্ছে ওয়ার্কেবিলিটি এবং ডিউরেবিলিটি। মানে কোনো একটা সিমেন্ট দিয়ে আপনি যখন কংক্রিট তৈরি করবেন এবং সেটাকে প্লেস করবেন, সেটা কতটুকু ওয়ার্কেবল এবং সেটা ডিউরেবল কিনা সেটা হচ্ছে আপনি নির্ধারণ করতে পারবেন, এবং কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড। দিস এনশিওরস দ্য সিমেন্ট মিটস দি স্পেসিফিকেশন লাইক ASTM C430। মানে যে স্ট্যান্ডার্ডটা থাকে এইচটিএম এর সেটা মিট করতেছে কিনা, বা যে স্ট্রেংথ থাকে এইচটিএম এর কিছু, যে সিমেন্ট কতটুকু স্ট্রেংথ গেইন করতে পারে সেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা সেটাও আপনি কম্পেয়ার করতে পারবেন। আচ্ছা, অবজেক্টিভ খুবই সিম্পল, সেটা হচ্ছে টু ডিটারমাইন দ্য ফাইননেস অফ সিমেন্ট। সিমেন্টের ফাইননেসটা বের করা, যেটা আমরা একটু আগে দেখে মানে বলতেছিলাম যে কতটুকু মিহি সেটা আমাদের বের করতে হবে। অ্যাপারেটাস হচ্ছে নরমালি এগুলো আপনারা হচ্ছে ল্যাবে দেখবেন, সেটা হচ্ছে ব্যালেন্স, তারপরে সিমেন্ট, সিভ, স্কুপ। স্কুপ মানে হচ্ছে স্পুন টাইপের যেটা দিয়ে নাড়াচাড়া করা হয়, ব্রাশ, এমটি একটা প্লেট লাগবে এবং স্টপ ওয়াচ লাগবে। প্রসিডিউর নিয়ে আমি আলোচনা করব না, কারণ প্রসিডিউরটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে করাবে। তো প্রসিডিউর আসলে মুখস্থ করার কিছু নেই, এটা আসলে আপনি কতটুকু ইনভলভ থাকতেছেন এক্সপেরিমেন্টটা যখন হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে থাকবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমটা হচ্ছে সিমেন্টের ওয়েট। ট্রায়াল হচ্ছে 3টে এখানে দেওয়া আছে, এমন হতে পারে এর থেকে বেশিও হতে পারে ট্রায়াল এক্সপেরিমেন্টে, ওটা ল্যাবে গেলেই আপনারা দেখতে পারবেন। তো এখানে 3টা আছে, আমরা 3টা ধরেই করতেছি। আচ্ছা, ওয়েট অফ সিমেন্ট স্যাম্পল। প্রথমে সিমেন্ট স্যাম্পলের যে ওয়েট সেটা আমরা হচ্ছে মেজার করে ফেলবো। এরপরে সিড অ্যানালাইসিস এর পরে সেই ছাঁকনির উপরে যে রিসাইডু থাকবে বা যেটা হচ্ছে অবশিষ্ট থাকবে, রিসাইডু মানে অবশিষ্ট, সেই ওয়েটটা আমাকে আবার আলাদাভাবে কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়েট অফ রিসাইডু সেটাকে আমরা W2 ধরবো, আর যেটা প্রথমে ইনিশিয়াল ওয়েটটা ছিল সেটা হচ্ছে W1। এখন পার্সেন্টেজ ফাইন্যান্স কিভাবে বের করবো সেটার একটা সূত্র একটু পরে আমরা দেখতে পারবো ক্যালকুলেশনে। এই তো ক্যালকুলেশনে সেটা হচ্ছে পার্সেন্টেজ ফাইন্যান্স, এটা বলা হয়েছে খুব সিম্পল একটা ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে W1 মাইনাস W2 ডিভাইডেড বাই W1 ইন্টু 100%। সো এটা হচ্ছে পার্সেন্টেজ ফাইন্যান্স। সো পার্সেন্টেজ ফাইন্যান্সে যদি আমরা যাই সেটা আমরা এখানে লিখে ফেলবো। এখন এখানে বলেছি এভারেজ ফাইন্যান্স, এটা কিছুই না, জাস্ট আপনি 3টা পেলে সেটার এভারেজটা কত হবে সেটা লিখবেন। যদি 5টা হয় 6টা হয় যেটাই পান না কেন সেটার ফাইন্যান্সটা জাস্ট এভারেজ করে দেবেন। এখানে কিন্তু জটিল কোনো ক্যালকুলেশন নাই, একদম ছোট্ট একটা ক্যালকুলেশন। তারপরে রেজাল্টটা লিখে ফেলবেন যে ফাইন্যান্সটা কত, আর তারপরে হবে ডিসকাশন। এখানে খুব সম্ভবত অ্যাসাইনমেন্ট নাই। হ্যাঁ, এখানে অ্যাসাইনমেন্ট নাই, সো এটার জন্য আর অ্যাসাইনমেন্ট আপনাদেরকে লিখতে হবে না। আচ্ছা, 5 নম্বর যে এক্সপেরিমেন্টটা আছে, টেস্ট ফর ডিরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট মর্টার, সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি, সো এটা তো হয়েই গেল। আমরা এখন দেখবো 6 নম্বর এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে সিভ অ্যানালাইসিস। সিভ অ্যানালাইসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 নম্বর গেল, আছে 6 নম্বর। সিভ অ্যানালাইসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আপনারা অলরেডি যেহেতু থিওরি পড়ে আসছেন, এটার রিলেটেড যে ম্যাথ আছে সেটাও কিন্তু আপনারা করেছেন। সো এর জন্য আপনাদের বুঝতে আরো বেশি ইজি হবে, যেহেতু ম্যাথ অলরেডি আপনারা করেছেন ফাইন্যান্স মডুলাসে। তো সেরকমই ফাইন্যান্স মডুলাসের কোর্স অ্যাপ্লিকেট এবং ফাইন অ্যাপ্লিকেটের জন্য এই এক্সপেরিমেন্টে আমরা দেখবো। আচ্ছা, তো চলে আসি এই তো। আচ্ছা, সিভ অ্যানালাইসিস অফ ফাইল অ্যান্ড কোর্স অ্যাপ্লিকেট। তো প্রথমে সিভ বলতে আসলে আমরা কি বুঝি, যদি বাংলা ভাষায় বলি,
সিভটা হচ্ছে একটা ছাঁকনি, হ্যাঁ সিভটা হচ্ছে একটা ছাঁকনি এবং এটার মাধ্যমে হচ্ছে নর্মাল আমরা চাকরি সবাই দেখছি, বাট যদি আমরা কনস্ট্রাকশন কাজের কথা বলি তাহলে এটার চাকরিটা একটু অন্যরকম হয়, বাট এটার মেকানিজম কিন্তু সেম, সেটা হচ্ছে ছাকা। এখন সেটা কি ছাকবে, সেটা হচ্ছে স্টোন ছাকতে পারে, ব্রিক চিপস যেটা সেটা ছাকতে পারে, কোর্স অ্যাগ্রিগেট ছাকতে পারে, ফাইন অ্যাগ্রিগেট ছাকতে পারে, ফাইন অ্যাগ্রিগেটের মধ্যে বিভিন্ন টাইপের স্যান্ড আছে সেটা ছাকতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে হচ্ছে সিড অ্যানালাইসিসে আমরা দেখব। তো প্রথমে এখানে বলা হয়েছে আহ যে কি কি টাইপের সিফ থাকে, স্ট্যান্ডার্ড কিছু সিফ থাকে। এটা আপনারা ম্যাথ যখন করেছেন থিওরিতে তখনও কিন্তু কিছু স্ট্যান্ডার্ড সিফ আপনারা মুখস্থ করেছেন। 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3/4, 3/8, তারপরে 4 নম্বর, 8 নম্বর, 16, 30, 50 এবং 100। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সিফ সাইজ। এগুলো সবসময় আপনাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে এবং আপনাদেরকে কিন্তু ভাইভাতে যখন কোয়েশ্চেন করব তখন কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি যে স্ট্যান্ডার্ড সিফ সাইজ বা সিফ নাম্বার গুলো আমাকে বলেন, ঠিক আছে? এই ছোটখাটো জিনিসগুলোই কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা হয়, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন স্কোপটা কি? এখানে অনেক ইংলিশ কথাবার্তা আছে, আমি যদি সহজ ভাবে বাংলায় বলি, এটা আমরা কেন সিভ অ্যানালিসিস করি সেটা হচ্ছে গ্রেডিং এর জন্য, গ্রেডিং অফ ম্যাটেরিয়ালস এর জন্য। যেখানেও লেখা আছে গ্রেডিং অফ ম্যাটেরিয়ালস। গ্রেডিং মানে কি, কোন একটা কনস্ট্রাকশনে যখন আপনি কাজ করবেন সেখানে অনেক ইটের খোয়া থাকবে, বালু থাকবে, অনেক কিছু থাকবে। সো এটাকে আপনাকে গ্রেডিং করতে হবে যে আমার কোন পার্টিকেল সাইজটা কতটুকু পরিমাণে আছে, ঠিক আছে? এটার জন্যই মেইনলি আমরা সিভ অ্যানালাইসিস করে থাকি। এই টোটাল যেই নাম্বার গুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সিভ নাম্বার, সেগুলো একটার পর একটাকে সাজানো হয়, সেটা আপনারা যখন ল্যাব করবেন তখন দেখতে পারবেন। একসাথে সাজানো হবে এবং একসাথে সবগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ মানে একদিকে এখানে ঢেলে দেওয়া হবে এবং তারপরে ছাকা হবে। ছাকতে 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 একদম লাস্ট যেই নাম্বারটা থাকবে সিভ, সেটাতে দেখা যাবে যে খুব অল্প পরিমাণে একদম মিহি যেগুলো সেগুলো পড়তেছে, ঠিক আছে? তুলনামূলক এগুলাতে কিন্তু কি বেশি পার্টিকেল থাকবে, আর এটাতে একদম কম থাকবে। একদম মিহি যেগুলো সেগুলো হচ্ছে এটার মধ্যে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাই ছিল স্কোপ যে আমরা গ্রেডিং করব। আচ্ছা, গ্রেডিং এর মাধ্যমে আমরা হচ্ছে ফাইনেস মডুলাস বের করবো। ফাইনেস মডুলাসটা কি এবং এটা কেন ইউজ করা হয়ে থাকে? এটা ইউজ করা হয় টু ডিটারমাইন দ্য ডিগ্রি অফ ইউনিফর্মিটি অফ অ্যাগ্রিগেট। মানে আপনি কি অনেক বেশি মানে হাবিজাবি অ্যাগ্রিগেট ইউজ করতেছেন নাকি আপনার অ্যাগ্রিগেটের মধ্যে একটা ইউনিফর্মিটি আছে, কিছু একটা পার্সেন্টেজ মানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করে অ্যাগ্রিগেট গুলো আছে। এমন হলো যে স্যান্ড বা একদম মিহি যেগুলো সেগুলো ধরেন 90%, আর বাকি যেসব মানে ব্রিক চিপস আছে সেগুলো ধরেন 10%। তার মানে কি এখানে কিন্তু ইউনিফর্মিটি কাজ করতেছে না। সো এই জিনিসটা আমাদেরকে মেনটেন করার জন্য কিন্তু আমরা সিভ অ্যানালাইসিস করে থাকি। তো অবজেক্টিভ খুবই সিম্পল, আমাদেরকে একই কাজ দুইবার করতে হবে, একবার ফাইন অ্যাগ্রিগেটের জন্য, একবার কোর্স অ্যাগ্রিগেটের জন্য। ফাইন অ্যাগ্রিগেটের জন্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন যেটা ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট সেটাই আমরা ডিটারমাইন করব। আচ্ছা, এখন হচ্ছে অ্যাপারেটাসে। অ্যাপারেটাস খুব সিম্পল, একটা হচ্ছে সিভ, স্ট্যান্ডার্ড সিভ গুলো ইউজ করতে হবে, আর আরেকটা হচ্ছে ব্যালেন্স, মানে যেটা দিয়ে মেজার করতে চান সেটা, মানে যেটা দিয়ে মেজার করবেন ওই ওয়েট গুলোকে যে কতটুকু ওয়েট আছে ও প্রত্যেকটা ছাকনির উপরে বা সিভের উপরে, সেটার জন্য আমাদের একটা ব্যালেন্স বা ওয়েট মেশিন লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কিছু মিনিমাম ওয়েট দেওয়া আছে যে কতটুকু ওয়েট হতে পারে এবং নমিনাল ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে, মানে যে সিক্স সাইজ গুলো ইউজ করবে সেটা মিলিমিটারে কনভার্ট করলে কত হয় সেটাও দেওয়া আছে। প্রসিডিউরে আমি যাব না, প্রসিডিউরটা আপনাদেরকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলবে, কিন্তু আমি যদি তারপরে সহজভাবে বলি, যেটা আমি বললাম ছাকনিগুলোকে একসাথে রাখতে হবে, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যাগ্রিগেটকে সেই প্রথম ছাকনির উপরে দিতে হবে এবং মেন কথা হচ্ছে ছাকনি দিয়ে চালতে হবে এবং চালতে চালতে প্রত্যেকটা ছাঁকনিতে কিছু না কিছু পরিমাণ পার্টিকেল থাকবে এবং সবচেয়ে লাস্টের যে ছাঁকনিটা সেটাতে সবচেয়ে কম পরিমাণ পার্টিকেল থাকবে এবং এটা থাকবে একদম মিহি পরিমাণ পার্টিকেল, ঠিক আছে? এবং তারপরে প্রত্যেকটা ছাঁকনিতে কি পরিমাণ পার্টিকেল আছে সেটা কিন্তু আপনাকে ওয়েট মেশিন দিয়ে মেজার করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন যেটা সেটা আমি সরাসরি চলে যাই ম্যাথে। তো এই যে ফাইন অ্যাগ্রিগেটের জন্য এটা দেওয়া আছে, ঠিক সেম ভাবে আপনাকে কোর্স অ্যাগ্রিগেটের জন্য বের করতে হবে এবং আরেকটা হচ্ছে কম্বাইন্ড এর জন্য। আমি এখনো শিওর না যে কম্বাইন্ড এর জন্য আমাদের ল্যাবে হয় কিনা, বাট যদি না হয়ে থাকে তারপরও সমস্যা নাই, ফাইন এবং কোর্স অ্যাগ্রিগেটের জন্য আমরা সেটা ফিল আপ করবো এবং আপনাদেরকে কিন্তু কালকে অবশ্যই ফাইনিসের যেই ডাটা শিট এবং সিড অ্যানালাইসিসের যে ডাটা শিটটা এটা কিন্তু আপনাদেরকে আনতে হবে। ফাইন অ্যাগ্রিগেটের জন্য আনতে হবে, কোর্স অ্যাগ্রিগেটের জন্য এবং কম্বাইন্ডের জন্য, তিনটাই আনবেন। এবং কম্বাইন্ডটা হবে কিনা আমি শিওর না, যদি হয়তো বলো, আর যদি না হয় সমস্যা নাই।
বাট থাকলো আপনাদের কাছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা ম্যাথে বা ক্যালকুলেশন। প্রথমে তো সিভ নাম্বার এবং সিভ ওপেনিং, এই দুইটা তো আসলে মুখস্থ করার কিছু নাই এবং এটা এক্সপেরিমেন্ট থেকেও করার কিছু নেই, স্ট্যান্ডার্ড ভ্যালু সেটা এখানে দেওয়াই থাকে। আপনাদেরকে বের করতে হবে ম্যাটেরিয়াল রিটেইন। ম্যাটেরিয়াল রিটেইন বলতে প্রত্যেকটা ছাঁকনিতে কি পরিমাণে ম্যাটেরিয়াল হচ্ছে ছিল, সেগুলো আপনি তো মেজার করেছেন ব্যালেন্স দিয়ে, সেটাকে এখানে লিখে দিবেন গ্রাম। এরপরে পার্সেন্টেজ রিটেইন। পার্সেন্টেজ রিটেইন হচ্ছে প্রথমটার জন্য কত পার্সেন্ট, সেকেন্ডটার জন্য কত পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি? ধরেন যে এখানে টোটালটা যোগ করে আপনি পাইলেন 500, নট নেসেসারি 500 পাবেন, যে কোনো ভ্যালু পেতে পারেন, বাট আমি ধরে নিলাম এখানে আপনি পেলেন 500। আচ্ছা, এখন পার্সেন্টেজ ম্যাটেরিয়াল রিটেইন, ধরেন এখানে পেয়েছিলেন 30, এখানে পেয়েছিলেন 30, এখানে ধরেন 20 সেকেন্ডটার ক্ষেত্রে। তো আমি যদি প্রথমটার জন্য পার্সেন্টেজ বের করি, কি করব? উপরে থাকবে 30, নিচে থাকবে কত? 500। আর তারপরে যেহেতু পার্সেন্টেজ, তার মানে কি এটাকে 100% দিয়ে আমাকে গুণ দিতে হবে, এবং 100% দিয়ে কিন্তু কি আমি গুণ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা প্রথমটার পার্সেন্টেজ পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে সেকেন্ডটার যখন পার্সেন্টেজ করবো, তখন সেকেন্ডটার যে ম্যাটেরিয়াল রিটেইন আছে সেটা থাকবে, তারপরে এখানে 500, মানে এখানে যে টোটালটা সেটা ইনটু হচ্ছে 100%। এভাবে করে আপনাকে পার্সেন্টেজ রিটেইনটা বের করতে হবে। এরপরে চলে যাব আমরা কিউমুলেটিভ রিটেইন। কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন মানে মোট কথা, মানে সহজ ভাবে বলতে গেলে ক্রমযোজিত। কারণ এখানে আপনি 10 পাইলেন, এখানে পাইলেন 15, এরপরটায় পাইলেন 5। ক্রমযোজিত সংখ্যা তো আমরা জানি কিভাবে, প্রথমটা থাকে যেটা সেটাই 10, তারপরে কি এটার সাথে আমি এটাকে যোগ করব এবং এখানে লিখে ফেলবো 10 15, তাহলে এখানে কত হবে? 25 হবে। এরপরে এটার সাথে আবার পরেরটাকে যোগ করবো, এভাবে করে পুরাটা। আর পার্সেন্টেজ ফাইনাল যেটা, সেটা হচ্ছে 100 থেকে, এই যে 100 থেকে এই যে কিউমুলেটিভটা সেটা হচ্ছে মাইনাস করে দিবেন, তাহলে আপনি পার্সেন্টেজ ফাইনাল বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যে এফএমটা বের করতে হবে। এফএম হচ্ছে ফাইনেস মডুলাস, মানে এই যে আপনি স্যান্ড ইউজ করতেছেন বা যেটা ইউজ করেন না কেন, ফাইন ইন্ডিকেটর ফাইনেস মডুলাসটা কতটুকু, সেটার ক্যালকুলেশনটা হচ্ছে পার্সেন্টেজ কিউমুলেটিভ পার্সেন্ট অন ইচ স্ট্যান্ডার্ড সিভ। এই যে স্ট্যান্ডার্ড সিভ গুলো আছে, সেগুলোর যে কিউমুলেটিভ রিটেন আপনি এখানে পাবেন, সেগুলো যোগফল ডিভাইডেড বাই 100 করলে আপনি ফাইনাস মডুলাস পাবেন। এখন নরমালি থিওরির ক্ষেত্রে আমরা দেখেছি এখানে তো সব স্ট্যান্ডার্ড সিভ ইউজ করা হয়েছে। এমন হতে পারে যে মাঝ দিয়ে কিছু আমরা ধরেন কথার কথা 15 নম্বর সিভ দিয়ে দিলাম, বা ধরেন 32 নম্বর সিভ দিয়ে দিলাম, এগুলো কিন্তু কি, এগুলো কিন্তু আমার স্ট্যান্ডার্ড সিভ না, ঠিক আছে। তখন যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যদি শুধুমাত্র যেগুলো, সেগুলাই আমি এখানে যোগ করব, ঠিক আছে। আমি কিন্তু সবগুলো যোগ করবো না, শুধুমাত্র মানে এই চার্টটা যখন আপনি ক্যালকুলেশন করবেন, তখন আপনি স্ট্যান্ডার্ড এবং আনস্ট্যান্ডার্ড সবগুলাই আপনি নেবেন। কিন্তু যখন এই এফএম ক্যালকুলেশন করবেন, তখন শুধুমাত্র স্ট্যান্ডার্ড যেই সিট গুলো আছে সেগুলোর হচ্ছে কিউমুলেটিভ রিটেইন যেটা, সেটা আপনাকে যোগ করে 100 দিয়ে ভাগ দিলে আপনি এফএম পাবেন। এটা হচ্ছে ফাইন এগ্রিগেটের জন্য ছিল। ঠিক সেম ভাবে একদম হুবহু সেম ক্যালকুলেশনে আপনাকে কোর্স এগ্রিগেটের জন্য বের করতে হবে, এবং তারপরে হচ্ছে কম্বাইন্ড এর জন্য বের করতে হবে। কম্বাইন্ড এর ক্ষেত্রে এখানে আমি এই সূত্রটা বুঝাই দিই, আমি এখনো শিওর না সেটা হয় কিনা, সম্ভবত হয় না আমি যতটুকু জানি, যাই হোক। তো কম্বাইন্ড এর ক্ষেত্রে যেটা হয়, এফএম কম্বাইন্ড মানে ফাইনেস এবং মানে ফাইন এগ্রিগেটের কোর্স সার্টিফিকেট দুইটা যখন কম্বাইন্ড হিসেবে থাকে, তখন হচ্ছে ফাইনেস মডুলাসটা বের করার সূত্র M1 FM1 প্লাস M2 FM2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। FM1 কিসের? ফাইন এগ্রিগেটের ফাইনেস মডুলাস। FM2 হচ্ছে কোর্স এগ্রিগেটের জন্য যে ফাইনেস মডুলাস। আর M1 এবং M2 হচ্ছে আপনি ফাইন এগ্রিগেট কতটুকু, কোন মানে কত গ্রাম নিয়েছিলেন টোটাল সেটা, আর কোর্স সার্টিফিকেট কতটুকু নিয়েছিলেন সেটা হচ্ছে M2, ঠিক আছে। এটা দিয়ে আপনি ইজিলি হচ্ছে এফএমটা বের করতে পারবেন, কম্বাইন্ড যে এফএমটা সেটা। এখন এখানে হচ্ছে আপনাদেরকে ছোট্ট একটা গ্রাফ করতে হবে, কিন্তু এই গ্রাফটা হচ্ছে একটু ডিফারেন্ট, হ্যাঁ। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, ক্লাস রেকর্ডিং আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। প্রয়োজন সেটা আপনি দেখতে পারবেন। তারপর আমি একটু বলি, এই গ্রাফ পেপারটা সম্ভবত একটু ভুল আছে, যদি ভুল নাও থাকে আমি তারপর আরেকটু জুম করে নিই। আচ্ছা, এটা হচ্ছে সেমি লগ পেপার। প্রত্যেকে অবশ্যই কালকে একটা সেমি লগ পেপার নিয়ে আসবেন, ঠিক আছে। যদিও কালকে মনে হয় না সময় পাবেন গ্রাফ করার, বাট সেমি লগ গ্রাফ পেপারটা আপনাদের কাছে রাখবেন। আমি একটু বুঝাই দিই সেমি লগ গ্রাফের মেকানিজমটা কি। এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে এইটুক পর্যন্ত টোটাল হচ্ছে 10টা ঘর। ঠিক সেম ভাবে এখান থেকে এইটুক পর্যন্ত টোটাল হচ্ছে 10টা ঘর, ঠিক আছে। এভাবে করে থাকে। এখন ধরেন এখানে আমি যদি একটু বলি যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর সিভের সাইজটা হবে,
যেটা অলরেডি চার্টে দেওয়া আছে, সেটা হচ্ছে মিলিমিটার। ওকে, আচ্ছা, আর এই যে ওয়াই অ্যাক্সিস, এই বরাবর হবে পার্সেন্টেজ ফাইনাল, যেটা একদম লাস্ট যে কলামটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, এখন আমাকে দেখতে হবে যে আমি কিভাবে বসাবো। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে এই যে সিপ সাইড, যেটা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো, সেটা হচ্ছে 0.15। তার মানে আমি কি 0.1 থেকে আমার ক্যালকুলেশনটা শুরু করলেই পারি। মানে আমি যে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো বসাবো সেটা 0.1 থেকে শুরু করলেই পারবো। তাহলে এখানে আমি জাস্ট কি লিখবো, 0.1, এবং এখানে যে 10টা ঘর গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে এখানে 0.1 হয়ে থাকে, এখানে আমি কি দিব, 1 দিব। ঠিক আছে, এটা কিন্তু আমি 1 দিব। এরপরে আবার কি হবে, এখানে 1 হলে এখানে 10টা ঘর পর এখানে আমি দিয়ে দিব 10। তারপরে যদি আরো বেশি থাকে সেখানে আমি দিয়ে দিব কত, 100। এখন এখানে মেকানিজমটা একটু খেয়াল করেন। প্রথমে ছিল কত, 0.1, এরপরে ছিল কত, 1, মাঝে কয়টা ঘর, 10টা ঘর, এরপরে কত হবে, 10, আর তারপরে আমি কি বলেছি, 100। এখানে ঘর একটু কম আছে, আমার যতটুকু মনে হয় যে এই সেমি লক পেপারটা ঠিক নাই। আপনারা সেমি লক পেপারটা কিনে ফেলবেন, সেমি লক পেপার বললেই আপনারা হচ্ছে লাইব্রেরিতে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে মেকানিজমটা হচ্ছে যে প্রত্যেকটা যে ঘর, সেগুলো কিন্তু 10 গুণ হয়ে যাচ্ছে। একের সাথে 10 গুণ দিলে 10, 10-এর সাথে 10 গুণ দিলে 100, আবার 0.1-এর সাথে 10 গুণ দিলে 1। এভাবে করে জিনিসটা চেঞ্জ হয়। আমরা নর্মাল গ্রাফ পেপারে 1 2 3 4 এভাবে বসাই, বাট এখানে কিন্তু এভাবে 0.1 2 এভাবে করে পাঠাতে পারবে। তো আপনি এখানে প্রত্যেকটা ঘর আপনাকে গুণা লাগবে না, এই যে এগুলাই এক একটা ঘর। তো এটা যদি 0.1 হয়, এটা হবে 0.2 0.3, এইভাবে করে লিখে ফেলবেন। এখানে 1 2 3 4 এভাবে দেওয়া থাকবে, বাট আপনি আপনার সুবিধা অনুযায়ী এভাবে লিখে ফেলবেন। এবং আপনাকে 100 পর্যন্ত নিতে হবে। আচ্ছা, 100 পর্যন্ত নেওয়ার পরে এই বরাবর তো আপনি সিক্স সাইজ বসায় ফেলবেন, এই বরাবর বসাতে হবে পার্সেন্টেজ ফাইনাল। এখন এই যে 0.1 ফাইন একদিক, এটা কিন্তু দুইটা হবে। হ্যাঁ, গ্রাফ কিন্তু দুইটা হবে, একটা ফাইন একদিকের জন্য, একটা ফোর্স একদিকের জন্য। তো এই যে আহ, আপনি 0.15 এর জন্য পেলেন পার্সেন্টেজ ফাইনাল, ধরেন এখানে পাইলেন কথার কথা, ধরেন 98%, আমি জানি না কত পাবো, ধরলাম 98%। তাহলে 0.1 যেটা আছে, 0.15, একটু দেখি যদি, এই তো এখানে আছে। আচ্ছা, এই তো, তো এখানে 0.15 এর জন্য ধরেন পাইলেন কত, 98। তাহলে এই বরাবর 98-এ কিন্তু আপনাকে কি একটা পয়েন্ট আঁকতে হবে। ঠিক আছে, ওকে। ঠিক সেম ভাবে আপনাকে আবার দেখতে হবে কি, 0.15 এর পরে যেটা থাকবে সেটার জন্য। তো আপনি এটা 0.1 ধরছেন, এটা 0.2 ধরছেন, তাহলে 0.15 কি, এই দুটার মাঝে। ঠিক আছে, নট নেসেসারি যে আপনি একদম হুবহু এখান পর্যন্ত পাবেন। এরপরে ধরুন ছিল পয়েন্ট হচ্ছে কথার কথা 25 বা 27 ধরেন, তাহলে 27 কত হবে, এটা 0.1, এটা 0.2, 27 কত, এটা 0.3। তাহলে 0.3 থেকে, এটা খুব ছোট ঘর, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনার গ্রাফে বুঝতে পারবেন। তো এখান থেকে হিসাব করে আপনি 7 ঘর পর্যন্ত যাবেন, যেটা হচ্ছে গিয়ে কি 0.27 হিসেবে আপনি লিখতে পারবেন। তো এই 0.27 যদি সিপ সাইজ হয়, সেখানে পার্সেন্টেজ ফাইনাল কত, আবার সেখানে ধরেন একটা কি পয়েন্ট এঁকে ফেলবেন। এভাবে করে প্রত্যেকটা পার্সেন্টেজের জন্য কত সেটা আপনাকে আঁকতে হবে, এবং একে প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলোকে আপনাকে কি করতে হবে, সুন্দর মতো অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এবং অ্যাড করার পরে আপনারা এরকম শেপের একটা কিছু পাবেন। ঠিক আছে, জাস্ট অ্যাড করলে আপনারা এরকম একটা পাবেন। এটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের জন্য একটা বের করবেন, আর কোর্স অ্যাগ্রিগেটের জন্য একটা করবেন। টোটাল দুইটা গ্রাফ হবে, খুবই ইজি। ঠিক আছে, যদিও দেখে মনে হতে পারে খুব কঠিন বা কিছু, খুবই ইজি, ট্রাই করলেই পাবেন। এটা ছিল এই গ্রাফের ক্ষেত্রে। এবং আমরা যে প্রথম দিন গ্রাফটা করেছি, এটা বি সেকশনের কয়েকজন স্টুডেন্ট আমার কাছে এসেছিল, ওদের গ্রাফ আমি চেক করেছিলাম, ওদের গ্রাফ হয়েছিল, ভুল হয় নাই। ওরা জাস্ট এক্সিসটা হচ্ছে মানে উলট পালট করে ফেলছিল। মানে এখানে এক্স এক্সিস বরাবরই দিছে, ওয়াই এক্সিস বরাবরই দিছে, বাট ওরা গ্রাফ পেপারটা নর্মালি তো এরকম হয় না, আমরা তো এভাবে আঁকি। ওরা জাস্ট এই জিনিসটাকে ল্যান্ডস্কেপে আঁকছে, এতটুকু। ঠিক আছে, আর এছাড়া কিন্তু হয়েছিল। তারপর আমি একটু আলোচনা করে দিই আরেকবার। এটা হচ্ছে নর্মাল গ্রাফ পেপারে আপনারা আঁকবেন। এটা সম্ভবত নর্মাল কনসিস্টেন্সি, আমরা কি একটু জানি। এই তো, আচ্ছা, এটা ছিল নর্মাল কনসিস্টেন্সির। এক্স অক্ষ বরাবর হচ্ছে কি ময়েশ্চার কন্টেন্ট, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সেটেলমেন্ট, এটা বলেছিলেন। এখন ময়েশ্চার কন্টেন্ট আপনারা প্রথমে সবাই যে আপনাদের ডাটা শিট আছে সেটা নিয়ে বসবেন। ধরেন পাইলেন হাইস্ট হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট পেলেন কথার কথা
70%। হ্যাঁ, 70%। তাহলে আপনি নরমালি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এই পর্যন্ত আপনি দিয়ে দিন। এখানে ধরেন 70 আর এখানে হচ্ছে 0। ওকে? সো এখানে টোটালি আপনি এখানে লিখলেন 10, এখানে লিখলেন 20, এভাবে করে টোটালটা আপনি লিখে ফেলবেন। এরপরে হচ্ছে সেটেলমেন্ট। সেটেলমেন্টও আপনাকে ডাটাশিট থেকেই নিতে হবে। ডাটাশিটে অলরেডি আছে, খেয়াল করলেই দেখবেন আমরা ডাটাশিট ফিল আপ করছি অলরেডি এক্সপেরিমেন্টের দিক। তো ধরেন আপনি 10% ময়েশ্চার কন্টেন্টের জন্য সেটেলমেন্ট পাইলেন কত? ধরেন 2 মিলিমিটার, কথার কথা। তো এখানে হাইস্ট আপনাকে দেখতে হবে কত মিলিমিটার পর্যন্ত আছে। ধরেন সেটেলমেন্ট আপনি হাইস্ট পেলেন 10 মিলিমিটার। 10 মিলিমিটার যদি হয় তাহলে কি এখানে আপনি 1, 2, 3, 4, 5 এভাবে করে টোটাল 10টা আপনি ঘর পর্যন্ত লিখবেন এবং আপনি কি প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এভাবে করে দিবেন। এখন আপনি ধরেন 10% এর জন্য আপনি পাইলেন 2 মিলিমিটার। তাহলে 10% যখন এইটা এক্স অ্যাক্সিস বরাবর, তখন এই বরাবর লাইন এখানে 2 কোথায় আছে সেটাই হচ্ছে আপনি একটা বিন্দু আঁকবেন। আবার 20% এর জন্য আপনি যখন আঁকবেন তখন ধরেন আরো বেশি পেলেন, তখন হচ্ছে এখানে দিবেন। আবার 30% এর জন্য ধরেন সেটেলমেন্ট কম পেলেন, তখন আপনি কি এভাবে বিন্দুগুলা জাস্ট আগে বসাবেন। বসানোর পরে সব বিন্দু কিন্তু এই গ্রাফে মিলবে না। আপনাকে শুধুমাত্র এই বরাবর একটা লম্বা একদম একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানতে হবে এবং সর্বোচ্চ যতটুকু আপনার সম্ভব এই লাইন দিয়ে বা লাইনের আশেপাশে যাবে এরকম একটা লাইন আপনাকে টানতে হবে যেখানে বিন্দুগুলা কাছাকাছি থাকবে। ঠিক আছে? নট নেসেসারি যে বিন্দুগুলো একদম সব এই লাইন বরাবর যাবে, এটা হবে না। ঠিক আছে? বাট এটা যাবে। তো এটা আপনি এঁকে ফেললেন। আমি একটু যদি ক্লিয়ার করে তারপরে বুঝাই। তো এটা যখন আপনার আঁকা শেষ হয়ে গেল, তখন যেটা আপনাকে করতে হবে নরমাল কনসিস্টেন্সি বের করতে হবে। নরমালি কিন্তু আমরা নরমাল কনসিস্টেন্সি ভ্যালু অলরেডি ইন্টারপ্রিটেশন বা ইন্টারপোলেশনের মাধ্যমে জানি। ঠিক আছে? বাট এটা হচ্ছে জাস্ট গ্রাফ থেকে জানা। তো 10 মিলিমিটার সেটেলমেন্টের জন্য 10 মিলিমিটার, নট নেসেসারি যে আপনি 10 মিলিমিটার সরাসরি ডাটা শিট থেকে পাবেন। এখানে ধরেন 2 পাইলেন, এখানে ধরেন 5 পাইলেন, আর এখানে ধরেন পাইলেন হচ্ছে 12। কথার কথা। তাহলে 10 যেটা সেটা আপনি এখানে গুনবেন। এটা 5 হলে এটা যদি 12 হয় তাহলে 5, 6, 7, 8, 9, 10 এই বরাবর আপনি সুন্দর মতো একটা লাইন টেনে দিবেন, হরিজন্টাল লাইন। এখন এই লাইনটা, এই যে আমরা 45 ডিগ্রি লাইন টেনেছি, সেটার কোন বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমার নরমাল কনসিস্টেন্সি। কিভাবে? নরমাল কনসিস্টেন্সি মানে কি? এই যে ময়েশ্চার কন্টেন্ট, তাহলে এই বরাবর আমি দাগ টেনে দিলাম, এটা ছেদ করলো এখানে, এই পয়েন্ট বরাবর এখন একটা স্কেল ধরে আমি সোজা একটা লাইন টানলে যত পার্সেন্টেজে আমি পাবো সেটাই হবে আমার নরমাল কনসিস্টেন্সি। এটা হচ্ছে গ্রাফ থেকে ভ্যালু পাওয়া। কিন্তু অলরেডি আপনার কিন্তু যে নরমাল কনসিস্টেন্সির ভ্যালু আছে সেটা পেয়েই গেছেন। ঠিক আছে? এটা জাস্ট গ্রাফ থেকে জান, আর কিছু না। এমন না যে এই গ্রাফ আপনাদেরকে আমি কুইজে আঁকতে দিব বা এটা থেকে কোয়েশ্চেন করবো। ঠিক আছে? এটা জাস্ট জানার জন্য। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট। আমাদের আরো একটা এক্সপেরিমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে সাউন্ডনেস। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আগামীকাল আমরা জাস্ট 2টা করব এবং আগামীকালের যে এক্সপেরিমেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে সিভ অ্যানালাইসিসটা। এটা আপনাদের ভাইবার ক্ষেত্রেও, যখন আমি ফাইনাল সময় ভাইবা নিব তখন কিন্তু এটা থেকেও অনেক কোয়েশ্চেন করা হবে। সুতরাং কেউ লেট করবেন না। যেহেতু 2টা এক্সপেরিমেন্ট আমরা করব 1 ঘন্টার মাঝে, আমাদেরকে কিন্তু অনেক টাইম দিতে হবে। মানে এটা সময় সাপেক্ষ। মানে দেখা যায় যে আমি ক্লাসে গিয়ে আপনাদের সাথে কিন্তু মানে 10 মিনিট 15 মিনিটে বেশি কথা বলতে পারি না, কারণ আপনাদেরকে এক্সপেরিমেন্ট ইনভলভ থাকতে হয়। এই কারণেই ডেমো ক্লাসটা আগে নেওয়া। সুতরাং দয়া করে কেউ লেট করবেন না। ঠিক আছে? 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লেট হয় সেটা আলাদা কথা। 8টার ক্লাস 8টাতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুরু করবে। কেউ যদি মনে করেন না 8:20-25 আমি গেলাম, এরকম যাতে না হয়। ঠিক আছে? 8টার ক্লাস 8টাতেই থাকার ট্রাই করবেন। আবার যাদের 12টায় ক্লাস তারা 12টাই থাকার ট্রাই করবেন। কারণ আপনাদের যে আমি অ্যাটেন্ডেন্সটা একটু খেয়াল করলাম, অনেকেই কিন্তু অ্যাটেন্ড করতেছেন না। আমি জানি না কেন। অনলাইনেও অনেকে করতেছেন না, অফলাইনেও করতেছেন না। আবার কেউ কেউ আমি এমন পাচ্ছি যারা সব ক্লাসই করতেছেন। তো সেটা তো খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো আমাদের যেহেতু মানে পরীক্ষা খুবই সন্নিকটে এবং আমাদের কুইজ কিন্তু মানে হয়ে যাবে নেক্সট উইকে, সুতরাং আপনারা কেউ ক্লাস মিস দিবেন না। ঠিক আছে? তো এটাই ছিল মোটামুটি আমার বলার। আর আমরা হচ্ছে আজকে যেহেতু ইআরপি তে অলরেডি আমাদের রুটিন আপডেটেড হয়ে গেছে, সেই জন্য আমি সরাসরি আসলে আজকে